দর্শক, একটি গুরুত্বপূর্ণ খবর, সেটা হলো ৪ কমিশনের সুপারিশ সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ণ বিএনপি। সম্প্রতি আমরা লক্ষ্য করছি যে বর্তমান অন্তর্বর্তী সরকার চলমান অর্থনৈতিক অস্থিতিশীলতা পরিকল্পনা করেই হাসিনা সরকারের পতনে ছাত্র জনতার নেতৃত্বে ছিলেন তারা। কোটা আন্দোলন থেকে এক দফার আন্দোলন নিশ্চিত তাদের প্ল্যান এ বি সি রেডি ছিল। প্ল্যান এ কাজ না করলে বি কিংবা সি প্ল্যান নিয়ে মাঠে থাকতো তারা। এমন মেধাবী তরুণদের নিশ্চিত সেফ এক্সিট প্ল্যানও রয়েছে, অর্থাৎ নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পরে কিংবা আগে কি করবেন তারা। হাসনাত, সার্জিস, আসিফ, নাহিদদের আগামী প্ল্যান কি, এটা নিয়েই দিন দিন কৌতূহল বাড়ছে। এখানে যদি এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বসে থাকতো তাহলে এই নির্বাচনের চিন্তা কিন্তু তারা 2029-30 সালের দিকে করতো। বিএনপিও তাদের জায়গা থেকেই আশা ছেড়ে দিয়েছিল যে তারা আর এই ফাইট ব্যাকটি করতে পারবে কিনা, ইভেন তারা 2029-30 সালের আগে এই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে কিনা। সার্জিসের বক্তব্যটা যথেষ্ট যৌক্তিক আমি মনে করি। তবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই মাত্র হাতে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ খবর। ভিডিওর অংশবিশেষ দেখে আপনারা সবাই আজ করতে পেরেছেন আজকে আমরা কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওটি অত্যন্তই গুরুত্বপূর্ণ, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। তো কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। সার্জিসের বক্তব্যটা যথেষ্ট যৌক্তিক আমি মনে করি। তবে সার্জিসের এই বক্তব্যকে যদি আমরা যৌক্তিক হিসাবে অ্যাকশনে যাই, হচ্ছে ধরেন এটাকে কার্যে পরিণত করতে যাই, তাহলে একটা প্রশ্ন উঠবে, এই দেশে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর কি আদৌ দরকার আছে কিনা। কারণ রাষ্ট্রের মধ্যে আমরা যে নিজেদের ট্যাক্সের টাকায় আমাদের বিভিন্ন প্রশাসনের সেক্টরগুলোকে চালাচ্ছি, তো তখন এই সশস্ত্র বাহিনী অথবা রাষ্ট্রীয় যে আইনশৃঙ্খলা বাহিনী, তারা তো ভাই বেকার হইয়া যাবে। আমার একটা দলের কথা খেয়াল হয়েছে, শুনছিলাম সম্ভবত 1972-এর দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি একটা রক্ষী বাহিনী বানাইছিলেন। তবে ওই রক্ষী বাহিনীর হিসাবটা ছিল আলাদা, ওইটা এক ধরনের ভূমিকা পালন করত। আর আজকের দিনে সার্জিস যেই গ্রুপটা বা একটা বাহিনী বানানোর বা তৈরির ঘোষণা দিয়েছেন, তো এইটা হচ্ছে টোটালি ডিফারেন্ট একটা জায়গা থেকে আসবে। বাট বিএনপির সাথে সংঘর্ষ বাঁধবে, আরও ছোটোখাটো কিছু দল থাকতে পারে, সুবিধাভোগী যারা আছেন তাদের সাথে বাঁধবে। তবে এটা একদিকে হইলে কিন্তু খারাপ হয় না, কারণ বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা যারা রাজনীতি করে ভাত খাই না, অথবা রাজনীতি করে ব্যক্তি ফায়দা নেই না, অথবা রাজনীতি করে ধান্দাবাজি করি না, তারা কিন্তু বাংলাদেশকে দেখতে চাই একটা নিরাপদ রাষ্ট্র। এদেশের মানুষ ব্যবসা করবে, বাণিজ্য করবে, নারীরা ঘর থেকে বের হবে, বাচ্চারা স্কুলে যাবে, গুম থাকবে না, অপহরণ থাকবে না, চাঁদাবাজি থাকবে না। এগুলোতে মানুষ বিরক্ত, আমার আইনের কাছে আমি সুবিচার পাবো। তো এগুলো তো সবসময় আমাদের রাজনৈতিক নেতাদের বক্তব্য থাকে, কিন্তু বাস্তবায়নটা আসলে কতটুকু সম্ভব হয়েছে। বাস্তবতা হচ্ছে যেই দল ক্ষমতায় আসবে অথবা যে দল ক্ষমতায় থাকে, তাদের নেতা কর্মী বিভিন্ন হ্যান ত্যান তাদের ঠেলায় ওই এলাকার আমজনতা তারা নীরব থাকে, তারা আসলে মুখ ফুটে কোনো কিছু বলে না। ব্যবসা বাণিজ্য করার খাতিরে নীরবে চাঁদাবাজি চলে, মানুষ টাকাও দিচ্ছে। এই প্রেক্ষাপটে এই অন্যায় অনিয়মকে ঠেকাতে প্রত্যেক জেলা উপজেলার মানুষকে নিয়ে একটা গ্রুপ তৈরি করা হবে। এই বক্তব্য দিয়েছেন আপনার সার্জিস আলম। গতকালকে তার নিজ জেলা পঞ্চগড়ে মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তার এই মন্তব্যটা ছিল। তো তার বক্তব্য হচ্ছে যে সৃষ্টিকর্তা আমাদের যে সুযোগ দিয়েছে সেটি আমানত মনে করি, এই আমানত রেখে মানুষের কল্যাণে যা কিছু করা যায় আমরা করব। তো বিগত 16 বছরে রংপুর বিভাগ সহ অনেক জায়গায় বৈষম্যের শিকার হয়েছে। আর বলা হচ্ছে যে আচ্ছা যাই হোক, তো সার্জিসের এই উদ্যোগটা দরকার হয় না। কেন দরকার হয় না বুঝাই আবার, যদি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে বিরাজনীতিকরণ করে তাদেরকে মাঠে দায়িত্ব পালন করতে দেওয়া হয়। আবার আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে যদি কেউ এই যে ধরেন দীর্ঘ 53 বছরের আইন শৃঙ্খলা বাহিনী আমরা মাথার মধ্যে নিয়েই নিয়েছি, আপনি বিভিন্ন জেলা উপজেলা থানাতে খোঁজখবর নেন, বিএনপি নির্বাচন তো বহুত দূরে, এখনও ক্ষমতায় আসে নাই। তো লোকাল থানা পুলিশ বিভিন্ন জায়গায় বিএনপির একজন নেতা গেলে ওসি সাহেব সমীহ করছেন, সেকেন্ড অফিসার সালাম দিচ্ছেন, কনস্টেবলরা চায়ের ব্যবস্থা করতেছেন। কেন? আগামী দিনে তারা রাষ্ট্র ক্ষমতায় আসবে, সুতরাং তাদের সাথে ভালো সম্পর্ক দরকার। এখনও কিন্তু আসে নাই, আগামী দিনে আসবে। আরও 1-1.5 বছর পরে নির্বাচন হবে, নাও আসতে পারে, জামাত আসতে পারে। বাট আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম জনগণের সেন্সে ঢুকে আছে যে বিএনপি আসবে। সো
বিএনপির সাথে ভালো সম্পর্ক রাখা জরুরি। কিছু কিছু এলাকায় এমনও আছে যে লোকাল একজন ছাত্রদলের নেতা অথবা অমুক ওসি সাহেবের সামনে চেয়ারে গিয়ে যেমনি বসে, মনে হয় যে ধরেন দল ক্ষমতায় চলে আসছে আর তারেক রহমান তার একটা আলাদা টিকিট দিয়ে দিছে যে তুমি আমার খাস লুক লাগো। এগুলা কিন্তু হচ্ছে, এটাই বাস্তবতা। আপনারা নিজ নিজ এলাকার দিকে তাকাইলেই বুঝতে পারবেন। তো এই যে বিষয়গুলোর মধ্যে হাতে গোনা আপনি মুষ্টিমেয় কিছু এলাকা পাবেন যেখানে পজিটিভিটি আছে, যে না এলাকার মানুষ বা বিএনপি যারা নেতারা আছেন ভদ্র, লোকাল পিপলের উপর কোনো টর্চার নাই, মানুষের সাথে তারা ক্ষমতা দেখাইতে গিয়া মিথ্যা মামলা হয়রানি এগুলা করছে না। তো এগুলা হাতে গোনা কিছু এলাকা আছে, আর বেশিরভাগ এলাকাতেই যে দীর্ঘদিনের যেই অবস্থানটা সেটা কিন্তু সামনে চলে আসছে। অলরেডি এগুলো নিয়ে আলোচনা সমালোচনা বিভিন্ন দল থেকে কিন্তু হচ্ছে। বিএনপিও হার্ড অ্যান্ড সোল ট্রাই করছে, তারেক রহমানের কড়া নির্দেশনা আছে এগুলো নিয়ে, কিন্তু যাদের পেটে বেশি ক্ষুধা 5% নেতাকর্মী তারা এগুলো মানছে না। আর এরা অলওয়েজ সুবিধাভোগী, দলের 12টা বাজানো এদের কাজ। সরকার ক্ষমতা থাকলে এরা কন্ট্রোলে থাকে যদি তাদের দলের সরকার ক্ষমতায় থাকে, কিন্তু এখন ওই যে বিভিন্ন জায়গায় ঝামেলাগুলো হচ্ছে। তো আইনশৃঙ্খলা বাহিনীকে যদি এই ক্ষমতার বাহিরে নিয়ে যে ঠিক আছে পুলিশের কাজ করবে, যদি পুলিশ কোনো অন্যায় করে, পুলিশ কোনো দুর্নীতিতে জড়ায়, দৃষ্টান্তমূলক শাস্তি ক্রিয়েট করতে হবে। সেই ক্ষেত্রে পুলিশের যে স্যালারি আছে যদি মনে হয় যেটা পর্যাপ্ত না, সেটাকে বাড়াইতে হবে যেন তাদের মিনিমাম লেভেলে ক্ষুধা মিটে। কারণ টাকার মায়া ভাই, এটা ছাড়া আমার আপনার দ্বারাও তো এত সোজা হয় না, তাই না? দেখা গেছে যে পুলিশ আমাদের বাড়িতে গেছে, আমাদের বাঙালিদের যেটা হয় আসার সময় 2000 টাকা গাড়ি ভাড়া বের করে দিচ্ছি, আর নিজেরা যদি গিলটি হই অপরাধী হই 10,000 20,000 থানাতে দিয়ে দিচ্ছি, সাথে সাথে ভাই প্লিজ দেখেন এই না সেটা নিতে না সেটা জোর করে দেয়। তো এই যে টাকা, ক্যাশ, কাঁচা টাকার মায়া মোহ, এটা ছেড়ে দেওয়া কি এত সোজা? তো এটা সম্ভব হবে তখন যখন প্রশাসনকে বা পুলিশকে রাজনীতি মুক্ত করা যাবে। আর পাশাপাশি আমরা যারা বাংলাদেশের জনগণ আছি তারা নিজেরা একটু ভদ্র হব, সচেতন হব। দল ক্ষমতায় আসছে, মানুষের সেবা কইরা দলের মান ইজ্জত তৈরি করবো, কিন্তু মানুষের লাড়াচাড়া কইরা মিথ্যা মামলা দিয়া এই বেটা আমিকে চিনো অমুক ভাই তমুক ভাই এগুলা কইরা না। এগুলার কারণে আওয়ামী লীগের অধঃপতন ঘটছে। দীর্ঘ একটা সময় হয়ে গেছিল, তাই না? মানুষ সহ্য করে নিচ্ছিল, কিন্তু একটা সময় রিয়েকশন করেই বসছে। সো সার্জিসের এই ভূমিকা যেটা সে বলছে বর্তমান প্রেক্ষাপটটাকে মাথায় নিয়ে বলছে, কিন্তু এটা দরকারি হবে না যদি দলগুলা নিজেরা, এই যে গোলাম মোল্লা রনি যে অফারটা বিএনপি দিছে, জামাত যদি এটা করে যে একটা প্রত্যেক এলাকাতে জামাতের নিজেদের কর্মীরা এই এলাকায় যদি কেউ চাঁদাবাজি করে জামাতের 100 জন কর্মী গিয়ে সেখানে দাঁড়াবে, যদি চাঁদাবাজির খবর পায় বিএনপির 100 জন কর্মী গিয়ে দাঁড়াবে, নেতারা ডাকাবে, বাজারে বিচার করবে, এরকম যদি দেখে তাহলে এলাকায় লোকাল চাঁদাবাজ থাকবে, অন্যায়কারী থাকবে, ছিনতাইকারী থাকবে, তাদেরকে যদি কেউ প্রশ্রয় না দেয়, আশ্রয় না দেয়, থাকবে না। তো সার্জিসের আলাদা বাহিনী তৈরি এটা একটা অসম্ভব ইস্যু। এটা করতে গেলে বহুত জায়গায় বিশৃঙ্খলাই হবে, আর এটারে কেউ গ্রুপিং ভাববে, পান্ডা বাহিনী গুন্ডা বাহিনীও ভাবতে পারে, কেউ কেউ রক্ষী বাহিনীও ভাবতে পারে, নানানভাবে নানান দিক থেকে কিন্তু এই জিনিসটা কাজ করে যাবে। সো বেটার হচ্ছে একটা নিরাপদ বাংলাদেশের জন্য সরকারকে এই ভূমিকাগুলো নিতে হবে, আর আমাদের মধ্যে মানসিক জায়গায় পরিবর্তন আনতে হবে। দেখা যাক কি হয়। ভালো থাকুন। জুলাই গণ অভ্যুত্থানে ঘোষণাপত্র চূড়ান্ত করতে অন্তর্বর্তীকারী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের অনুষ্ঠিত বৈঠকে বিএনপির তরফ থেকে যোগ দেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকরা তার কাছে জানতে চান যে সেখানে আজ কী আলাপ হয়েছে। উত্তরে বিএনপি এই নেতা বলেন যে রাষ্ট্র পরিচালনার বিষয়ে তারা পরামর্শ ও মতামত দিয়েছেন। সেসবের মাঝে ঘোষণাপত্র বিষয়ক কোনো পরামর্শ ছিল কিনা জানতে চাইলে সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে কিছু আলোচনা হয়েছে। সব রাজনৈতিক দলের নেতারা তাদের পরামর্শমূলক বক্তব্য প্রদান করেছেন। বিএনপির এই নেতা বলেন, সবচাইতে জরুরি ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে ধরে রাখা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে সেটিকে গণ ঐক্য রূপান্তরিত করে রাজনৈতিক সংস্কারের মধ্য দিয়ে আসাই বড় চ্যালেঞ্জ। কোনো ফ্যাসিবাদ শক্তি কোনো রকম অনৈতিক বীজ যেন আমাদের মাঝে বপন করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।